بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء والذي يصبركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم والذي أنزل عليك الكتاب منه آيات محكمة هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جميع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد صدق الله العظيم সূরা আলে ইমরান পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করতেছি আলিফ লাম মিম আল্লাহ ব্যতীত অন্য কেউ ইলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহা উহার পূর্বের কিতাবের সমর্থ আর তিনি অবতীর্ণ করিয়াছেন তাওরাত ও ইনজিল ইতিপূর্বে মানব জাতির সৎপথ প্রদর্শনের জন্য আর তিনি ফুরকান অবতীর্ণ করিয়াছেন যাহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের জন্য কঠোর শাস্তি আছে আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী দণ্ডদাতা আল্লাহ নিশ্চয় আসমান ও জমিনে কিছুই তাহার নিকট গোপন থাকে না আল্লাহ নিশ্চয়ই আসমান ও জমিনে কিছুই তাহার নিকট থাকে না তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহার কিছু আয়াত মুহকাম এইগুলি কিতাবের মূল আর অন্যগুলো মুতাশাবিহ যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রহিয়াছে শুধু তাহারাই ফিতনা
এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। আল্লাহ ব্যতীত অন্য কোন ইহার আল্লাহ ব্যতীত অন্য কেহ ইহার ব্যাখ্যা জানে না, আর যাহারা জানে সুগভীর তারা বলে আমরা ইহা বিশ্বাস করি, সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত এবং বোধ শক্তি সম্পন্নরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের জন্য তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করিও না এবং তোমার নিকট হইতে আমাদেরকে করুণা দান করো, নিশ্চয় তুমি মহাদাতা। হে আমাদের প্রতিপালক, তুমি মানব জাতিকে একদিন একত্রে সমবেত করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের শ্রদ্ধা ও স্নেহায় সিক্ত টিএম জোরদার স্যার যোগদান করেছেন। তো ইতিমধ্যে যদি আমাদের আজকের আলোচনা, জি স্যার, আজকের স্যার আরিফ স্যারের সাথে কথা হয়েছে? আরিফ জয়েন করছে? জয়েন করেছেন কিনা দেখতে হবে, বাকিটুকু আপনি একটু চালাই দেন। জি ইনশাআল্লাহ স্যার। আরিফ স্যার জয়েন করলে একটু খেয়াল করবেন, আমি তো অন্য বিষয়ে যাব। অন্য বিষয় হচ্ছে একটা বিষয় বর্তমান সময়ে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে, কাউন্সিলিং। কাউন্সিলিং খুব জরুরি জিনিস, বিশেষ করে মানসিক ডিপ্রেশন, ডিসপেয়ার, অ্যাংজাইটি, ফেয়ার যা আছে এই ধরনের বিষয় নিয়ে রোগীরা অনেক রোগী আসতেছে। লক্ষ্য করছি আমরা বেশিরভাগ রোগীদেরই এই ডিসপেয়ার, হতাশা, নিরাশা, নেগেটিভ মেন্টালিটি, ছোটবেলায় কোনো বড় দুর্ঘটনা, যৌন নির্যাতন, বিভিন্ন বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে ছোটবেলা থেকেই, এই ধরনের সমস্যা আসতেছে। এই রোগীদের ক্ষেত্রে কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। তো ওই আরিফ স্যার আসলে আমাকে বলবেন প্লিজ, আমি একটু দেখানোর চেষ্টা করি কাউন্সিলিং কি, কেন। কাউন্সিলিং খুব সুন্দর। কাউন্সিলিং সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে, এটা একটু দেখি। স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? জি জি স্যার, আপনার স্ক্রিন দেখা যায় তো। ওকে স্যার। ভাই আরিফ স্যারের সাথে কি যোগাযোগ করতে পারছেন জাকির স্যার? জি পারছি। জাকির স্যার কি শুনতে পাচ্ছেন না ঘুমাচ্ছে? জি জি। স্যার আসলে বলেন স্যার। ঠিক আছে। কি ব্যাপার, আমার ডকুমেন্টটা গেল কোথায়?
একটু লেট হচ্ছে, স্যার আসা মাত্রই বলবেন, আমি ইয়ে করবো। এখন দেখি আচ্ছা, ওটা এখন স্যারের পাচ্ছি না ডকুমেন্টকে আমি। কাউন্সিলিং করতে হবে। জি 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 স্যার, জি স্যার। ডকুমেন্টটা আমি আরিফ কোথায় স্যার রাখছি? আসছেন? জি স্যার, ওকে স্যার, প্লিজ। জি স্যার। আসসালামু আলাইকুম আরিফ স্যার। স্যার কেমন আছেন? ওয়াই আরিফ স্যার? ওনাকে তো আমি দেখি না, জাকির সাহেব তো বলছেন যে আসছেন। উনি এসছেন, আপনি আবার এসছেন, বের হয়ে এসছেন, গেছেন। ওই হয়তো আসছেন স্যার। আসছেন আবার। আসসালামু আলাইকুম স্যার, ওয়াই আরিফ স্যার। আসসালামু আলাইকুম আরিফ স্যার। সম্ভবত স্যারের নেটে একটু প্রবলেম হচ্ছে। যে উনি ঢুকছেন, আউট হয়ে যাচ্ছেন। স্যারকে তো দেখছি না তো স্যারকে। হ্যাঁ, উনি ঢুকছেন, আছে আছে তো আউট হয়ে যাচ্ছে। আবার আসছেন? আমি তো জাকির স্যারকে 3টাই দিয়ে জয়েন করেন, তো 3 জায়গায় দেখা যাচ্ছে জাকির স্যারকে। দেখা যায়। জাকির স্যারের ছোট ভাই মানুষ না। তো একজন তিন। 3 জায়গায়, এক জায়গায় রেকর্ডিং, এক জায়গায় হোস্টিং, আর এক জায়গায় একটু ওই কে আসলো কে অনেক জায়গায় আপনার ছোট ভাই। তাড়াতাড়ি করা যায়। অসুবিধা নাই, ওই স্যার আসছেন আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। আজকে তো মনে হয় একটু দেরিতে লিঙ্ক দেওয়া হয়েছে। জি স্যার, একটু দেরি হয়েছে স্যার, সরি। আচ্ছা, হয় নাই। আমি দেখতেছিলাম মানে 7টা 5 পর্যন্ত লিঙ্ক ছিল না, তো তারপরে চিন্তা জি স্যার, করলাম জি যে স্যার, একটু দেখুন। হ্যাঁ, তাহলে আজকে বেঁচে গেলাম, আজকের ক্লাসটা নিতে লিঙ্ক হবে। তো আগেই দেওয়া হয়ে পরে গেছে দেখি স্যার। একেবারে কল দিয়ে। গত রাত্রেই আপনার দিয়ে দেওয়া হয়েছিল। আবার সকালে দিছি অবশ্যই আচ্ছা। দেখেছি। তো আচ্ছা, নেটের সমস্যা হচ্ছিল, এখনই শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যায় স্যার, প্লিজ। হুম, আচ্ছা, তো আনুষ্ঠানিকতা তো মনে হয় শেষ, কোরআন তেলাওয়াত হচ্ছে। জি স্যার, শুরু করা যায় স্যার এখন। আমাদের তাহলে ক্লাস উপস্থিতি শুরু হয়ে যাবে, তাই না? এবং তার সাথে ডক্টর বিন্দু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের রোলার আয়োজন, অর্থাৎ প্রত্যেক বুধবারে আমরা যে যার জার্নিটাতে আসি, আমাদের শ্রদ্ধেয় ওয়াই আরিফ স্যার, উনি সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের শিক্ষক, আমাদের সাথে থাকেন, থেকে আমাদেরকে যে জ্ঞান দান করেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আজকে স্যারের থুজার জার্নি শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ওয়াই আরিফ স্যার, প্লিজ শুরু করবেন। ধন্যবাদ জর্দার স্যার। আসলে এই ক্লাস নেওয়ার আগ্রহ মাঝে মাঝে ইচ্ছে করে না কেন, সপ্তাহে প্রায় 3টা ক্লাস। একটা ক্লাস হচ্ছে শুক্রবারে হোমিও দর্পণের, একটা ক্লাস গুড মর্নিং, আর একটা ক্লাস থেকে আবার নতুন করে আমাকে সার্জারিতে একটা করে ক্লাস নিতে বলছে, সোমবার সকালে থাকে। সেটা ফিজিক্যালি
কলেজে স্টুডেন্ট যে ওরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ওদের ক্লাস নিতে হয়। আর এছাড়া তো প্রতিদিন আউটডোর তো আছে, রুগী দেখা, ইন্টার্নি ডাক্তারদের সঙ্গে, এখানে তো প্রতিদিনের ক্লাস আছে। তো এই জন্য মানে মাঝে মাঝে মনে হয় যে না, নিব না, ইচ্ছে করে না। তারপরেও আহ যেহেতু সবার আগ্রহ থাকে, আপনাদের স্যার আমাদের বঞ্চিত আহ করবেন না প্লিজ স্যার, আগ্রহ আমরা এই সুযোগটা পেয়েছি আপনার। এই- হ্যাঁ, ঠিক আছে, তাহলে শুরু করি। আসলে পূজার আজকে শেষ করার চেষ্টা করবো। এর আগে আমরা অলরেডি 4টা ক্লাস করেছি, 5টা ক্লাস করেছি, এবং আহ 5টা ক্লাসে পূজা নিয়ে আলোচনা হয়েছে। তো আমি প্রথম থেকে বলেছিলাম যে পূজা নিয়ে যদি 1 মাস আলোচনা হয় তো খারাপ। তো 1 মাসের বেশি, অলরেডি প্রায় 1.5 মাস এর মতো আলোচনা হচ্ছে, প্রতি সপ্তাহে একটা ক্লাস চলে। অলরেডি আজকে প্রায় 1.5 মাস পর্যন্ত শুধু শুধু ছুটে আলোচনা। আসলে এরপরও আলোচনা কন্টিনিউ করলে পূজা যে কত ব্যাপক বিস্তৃতি, হম অনেক বিশাল ব্যাপক, সেটা আলোচনা আরো আরো করা সম্ভব। কিন্তু এত আর যেহেতু করতে চাচ্ছি না, আজকে শেষ করতে চাচ্ছি। আজকে পূজার উপরে আহ যে কি নোটস আলোচনা করেছিলাম, সে কি নোটস আর আলোচনা করতে চাচ্ছি না। আজকে কিছু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যেমন রিউমেটিজম এর উপরে পূজার প্রভাবটা কি, এছাড়া স্কিনের উপরে, বিশেষ করে স্কিনের কিছু ডিজিজের উপরে, তারপরে সেক্সুয়াল সিস্টেমের উপরে। স্যার কি আছেন না চলে গেছেন? গণরিতে সাফার করেছে, হোক সে মেল বা ফিমেল, সেক্ষেত্রে সেক্ষেত্রে রিউমেটিজমের উপরে এই সুজা প্রথম থেকে শোনা যায় না, প্রথম থেকে ক্রিয়েটিভ শোনা যায় ভ্যাকসিন, না। পেইন ইন জয়েন্ট, লিম্ফ, ফিলাসিস, স্যার প্লাস স্যার প্রথম থেকে শুরু করলে ভালো হয়। ওয়াকিং। মানে এতটা ব্যথা করে আপনি যে হাঁটতে শুনতেছেন গেলে আপনি? মনে হয় পাটা ভেঙে যাবে। আর এই জন্য আমরা কিন্তু সুজার একটা যাকে সে বলেন ওনাকে যে উনি আসলে প্রথম থেকে বুঝতে পারতেছে না, আচ্ছা আবার বলছি, প্রথম থেকে স্টার্ট করে রিউমেটিজমের উপরে আমরা তো শুনতেছি। আমরা তো শুনতেছি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, এখন কি কিন্তু শোনা যাচ্ছে? 2-3 মিনিট শোনা যায়নি। জি জি, আপনার স্যার প্রথম থেকে শুরু করলে মনে হয় স্যার ভালো হয়। প্রথম থেকে শুরু করলে মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্রথম থেকে আমি বলছি। রিউমেটিজম, রিউমেটিজমের উপরে আমি বলছি, আবার প্রথম থেকে বলতেছি, একটু মিউট করে দিন, আমি বলতেছি। হ্যাঁ, আমি প্রথম থেকেই বলছি, আবার প্রথম থেকে শুরু করতেছি।
rheumatism, articular rheumatism often after suppressed gonorrhea. বিভিন্ন যে জয়েন্টে পেইন হয়, রিউমেটিক পেইন হয়, তো সেক্ষেত্রে যদি গনোরিয়ার কমপ্লিকেশন হয়, অর্থাৎ এই ব্যক্তিবর্গরা হয় হোক একটি মেল বা মেল কোনো এক সময় গনোরিয়াতে সাফার করেছে এবং এই গনোরিয়ার কমপ্লিকেশনে পরবর্তীতে জয়েন্ট গুলো এফেক্টেড হয়ে বা মাসেল এফেক্টেড হয়ে পেইন হচ্ছে এবং এতটা পেইন হচ্ছে যে পেইন ইন দ্য জয়েন্ট লিঙ্ক ফিল অ্যাজ ইফ মেড অফ গ্লাস এন্ড উড ব্রেক ইজিলি when ওয়াকিং। হাঁটতে গেলে মনে হয় হাত পা ভেঙে যাবে। এই যে হাঁটতে গেলে মনে হয় যে পা ভেঙে যাবে, এটা কেন মনে হয়? ব্যথার জন্য মনে হয়। আমরা সুজার এই সিমটমটা করেছি যে হাত পা মনে হয় কাঠের তৈরি বা কাঠের তৈরি। এই সিমটমটা কিন্তু আসসালামাইকুম। আবার মনে হয় স্যার আউট হয়ে গেছেন। আর এটা কি ব্রডকাস্ট লাইন নাকি ব্রডব্যান্ডের লাইন? দুইটাই আছে মনে হয়, বললে একদিন। তো ওনার প্রায় ডিস্টার্ব হয়ে দেখি। হ্যাঁ, প্রায় সমস্যাটা হয়। এই জুনায়েদ পলককে ডেকে বলতে হবে। আপনার চাকরি থাকবে না, ভেজাল আছে, চুপ থাকি। বলেছিলাম আপনার নেটের প্রবলেম হচ্ছে স্যার। উনি তো বুঝছে কিনা এখন, আপনি এটা আবার আউট হয়ে গেছেন। তাই আল রহিম বলতেছে দুইজনের হয়। তাহলে আজকে থাকবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জোরদার স্যার, ওনার নেটে প্রবলেম আছে, উনি আজকে টপিকটা আগামীতে আলোচনা করবেন। আপনার শেয়ারিংটা করেন। আপনি আজকে ক্লাস নেন। জোরদার স্যার, মুখ ধুইতে। সাইটে দেখা যায় পিওর মধ্যে ঢুকে গেছে। আর এখন কমায় চলে গিয়েছে। যদি কেউ বলে থাকে তাহলে তাদের ব্যাপার। দেখ, আমি হবু হবু বলতে পারলাম না, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা দেখবো। চিঠিটা তো আমাদের গ্রুপে দিয়ে দিয়েছে বোধহয়, যেন কোন গ্রুপে দেখো আমি চিঠি করে দিয়েছে, গ্রুপের মধ্যে চিঠিটা আছে। যাই হোক, আমি একবার পড়ছিলাম অনেক আগে। আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হোয়াট ইজ হেলথ, টেস্ট লাইন আছে, হোয়াট ইজ হেলথ। আর এটা আজকে একটু টাচ দেই স্যার, যেহেতু আমরা কাজ করছি না। না এটাই কাজ। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনারা যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্য এটা নিয়ে পরে বিস্তর আলোচনা হবে, এখন আমি একটু অল্প এটা আমি স্লাইড তৈরি করে নিই, তারপরে বলবো ইনশাআল্লাহ। আসলে আমাদের হেলথ কি, হেলথ প্রধানত দুই প্রকার, একটা ফিজিক্যাল হেলথ আর একটা মেন্টাল হেলথ। তো হেলথ কি, হু কি বলেছে, আমরা কি বলছি? হু বলতেছে যে হোয়াট ইজ হেলথ, হু বলতেছে a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity। সাধারণ ভাষায় তাদের যে অ্যালোপ্যাথি বেস বা ইত্যাদি এই ধরনের থিঙ্কিং করে আমাদের সাথে এটা তেমন একটা ম্যাচ নাও করতে পারে। তো নর্মালি আমরা ধরে নিতে পারি আমরা ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যালি ওয়েলবিং যখন আমরা পরিচিত হবে, দ্যাট ইজ হেলথ। হেলথের দুইটা ভাগ যদি হয়, দ্যাট ইজ ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ। আমরা যদি মেন্টাল হেলথ নিয়ে আজকে একটু আলোচনা করি তাহলে করা যেতে পারে। হোয়াট ইজ মেন্টাল হেলথ?
মেন্টাল হেলথে বলতেছেন যে mental health is a state of well-being in which individual realizes his or her own abilities, can cope with the normal stresses of life, can work productively and fruitfully, and is able to make a contribution to his her community. অর্থাৎ মানসিক স্বাস্থ্যটা মূলত নির্ভর করতেছে যেটা তার বোঝার, জানার, যে অবস্থা ব্যক্তিগত, সেই বোঝা, জানা এবং সেই আশা, সে তার সাথে সাথে তার দৈনন্দিন কার্যক্রম এবং সে যদি সামাজিক ভাবে তার কন্ট্রিবিউশনটা ঠিক রাখতে পারে, তাহলে ধরে নিতে হবে তার মেন্টাল হেলথটা ঠিক আছে। এগুলোকে যদি আমরা সামারাইজ করি তাহলে 3টা পয়েন্টে চলে আসে এটা। দ্যাট ইজ কগনিটিভ ওয়েলবিং, দ্যাট ইজ বিহেভিয়ারাল ওয়েলবিং এন্ড ইমোশনাল ওয়েলবিং। এন্ড কগনিটিভ ওয়েলবিংটা কি? কগনিটিভ, এটা কি ধারণা আছে কারণ হোয়াট ইজ কগনিটিভ ওয়েলবিং বা কগনিটিভ? এটা জ্ঞানের একটা স্তর, কিন্তু কগনিটিভ বিষয়টা কি যদি হেল্প করতেন, না হলে বলবো তো অবশ্যই ইনশাআল্লাহ। কগনিটিভ বলতে মানুষের জ্ঞানের বা চিন্তার যে স্তর, জ্ঞানের যে স্তরটা সেটাকে বোঝানো হচ্ছে। আর বিহেভিয়ার মানে আচরণগত, তার যে বিষয় কিরকম আচরণ করতেছে সেটা। আর ইমোশনাল বলতে তার ইমোশন, আবেগটাকে বোঝানো হচ্ছে। আবেগ অনুভূতির বিষয়টা, আবেগ এবং অনুভূতির যে বিষয়। তাহলে চিন্তার স্তরটা এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মেন্টাল হেলথের ক্ষেত্রে। আচ্ছা, এখন মেন্টাল ইলনেস বলতে আমরা কি বুঝবো? মেন্টাল ইলনেস ওয়ান কাইন্ডস অফ প্রবলেম। মেন্টাল ইলনেস যে 3টা বিষয় বলা হলো, কগনিশন, ইমোশন এন্ড বিহেভিয়ার, এই 3টার যদি ব্যত্যয় ঘটে যায় দ্যাট ইজ মেন্টাল ইলনেস। আজকে ওভারভিউ করে যাচ্ছি, মূলত পরে ডিটেল হবে ইনশাআল্লাহ। এখন সবচেয়ে আমাদের যে ইম্পর্টেন্ট এটা যে সেটা হচ্ছে মেন্টাল হেলথের ক্ষেত্রে আমাদের কিছু মিথ বা কুসংস্কার প্রচলন আছে, মানে প্রচলিত আছে। এটা একটু আলোচনা করে দেখি। অনেকে মনে করে যে মেন্টাল ইস্যুস আর নট প্রবলেম, ডিজিজ। আসলে মানসিক যে স্বাস্থ্যটা, এই স্বাস্থ্যটা আসলে কোনো প্রবলেম না, রোগ না, এটা কোনো সমস্যাই না। ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে। ঠিক মতো খাওয়া দাওয়া কর, তারপরে পরিবারের সবার সাথে মিশে চলো, ইত্যাদি ইত্যাদি। অনেকে উঠতি বয়সের ছেলে মেয়ে বা ইত্যাদি এরকম বা বিবাহযোগ্য এরকম হলে বলে এই বিয়ে শাদী করলে ঠিক হয়ে যাবে, বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কাজ দাও, কাজের চাপ পড়লে দেখো সব ঠিক হয়ে যাবে। আসলে কথাটা সত্য নয়, ঠিক নয়। হয়তো কারো কারো ক্ষেত্রে সত্য, তবে মেডিকেল সায়েন্সের আলোকে যদি আমরা হিসাব করি বা বিচার করি তাহলে কথাটা ঠিক নয়। মেন্টাল হেলথ প্রবলেমস ডোন্ট এফেক্ট মি। আসলে মানুষের তো এটা কি অবস্থা, ওটা তো সাময়িক হয়ে চলে যায়, অমুক তমক, এই 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 রাত ঘুমালে পরে সব ঠিক হয়ে যাবে। আসলে কি তাই? আসলে তাই নয় কিন্তু। মেন্টাল হেলথ প্রবলেমস ডোন্ট এফেক্ট মি। আমার কথা যাচ্ছে নাকি একাই বলে যাচ্ছে আমি? না, শুনছি। আমি কিছুক্ষণ আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল, নেটওয়ার্ক শুনতে পাচ্ছি, বুঝতে পারছি স্যার, দুইটাই চলছে, শোনাও যাচ্ছে, বোঝাও যাচ্ছে। ওকে, আচ্ছা। বিষয়টা একটু নিরস বিষয় আমি বলার চেষ্টা করছি। আসলে হঠাৎ করে তো এই আর কি, পরে পরবর্তীতে ইনশাআল্লাহ স্লাইড করে এটার উপরে প্রেজেন্ট আসবে ইনশাআল্লাহ, চেষ্টায় আছি। আচ্ছা, তারপরে বলছে চিলড্রেন ডোন্ট এক্সপেরিয়েন্স মেন্টাল হেলথ প্রবলেম। একটা শিশুর জন্য তার মানসিক স্বাস্থ্য কি, তার মানসিক অবস্থায় তো গঠন হয়নি, তার শিশুর জন্য আসলে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যটা আসলে ব্যাপার নয়। শিশু হয়ে ছোট মানুষ, বাচ্চা, ওর আবার এত কি না, একটা শিশুর মেন্টাল হেলথ ব্যাপার আছে। বাবা মা দুজনে অফিসে চলে যান, শিশু কাজের বুয়ার কাছে রেখে যান অথবা বাড়ি অন্যজনের কাছে রেখে যান, একা একা থাকে,
ডে কেয়ার বা বেবি কেয়ার বা এইসব জায়গাতে আমরা যদি দেই, অবশ্যই তার মেন্টাল হেলথ প্রবলেম হতে পারে, থাকতে পারে। আমরা প্রায় ভিডিও দেখে থাকি এই ধরনের, যে যার কাছে রেখে গেছেন সেই শিশুটাকে অত্যাচার করতেছে। যাই হোক, এটা অবশ্যই একটা মেন্টাল হেলথ প্রবলেম। এটা লেটেস্ট আমি এর কথা বলি, আমার ভাইয়ের মেয়ে, এই মেয়েটা আসলে আরবি মুখস্থ খুব ভালো, কয়েকটা সূরা ওর মুখস্থ করে অল্প বয়সেই। সে কোন একটা কারণে একটা মাদ্রাসাতে গিয়েছে, 5টা মাদ্রাসা, সেই মাদ্রাসার এক রাত্রে সে ছিল, একা ছিল। তো যাই হোক, তারপরে তার আব্বু যখন তাকে আনতে গিয়েছে, আনতে যাওয়ার পর তার আব্বুকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছে মেয়েটা। মেয়েটা বেশ ছোট, একেবারে পিচ্ছি। তারপরে থেকে সে আর মাদ্রাসায় যেতেই চায় না, যেতেই চায় না, যেতে চায় নাকি মাদ্রাসায় গেলে নাকি সে কান্নাকাটি করে, এবং মাদ্রাসার সিঁড়ি দিয়ে উঠে কান্নাকাটি করে। এখন আমাকে তারা বলতেছে যে মনে হয় অন্য কোনো হয়তো ভূতে ধরতে পারে, কম বলি শয়তানি ইয়ে করতেছে, হতে পারে, অবশ্যই হতে পারে। তবে আমি বলছি অবশ্যই কোনো না কোনো ভাবে সে ভয় পাইছে, কোনো না কোনো ভাবে তার মেন্টাল স্ট্রেস তৈরি হয়েছে। এক রাত একা ছিল, ছোট মানুষ, জীবনে কোনোদিন বাইরে থাকেনি, কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এই প্রবলেম অনুযায়ী ইয়ে করতে হবে, মানে ট্রিটমেন্ট করতে হবে। যাই হোক, আমি অবশ্য বলছি তার অ্যাকোনাইট খাওয়ানোর কথা, আমি আমার বাড়িওয়ালাকে বলছি, তাদের সাথে ডিটেলস আলোচনা হয়নি, কারণ এই বিষয়গুলো নিয়ে অনেকেই আলোচনা করতে চায় না। এটাই হচ্ছে কাউন্সিলিং, এগুলো খুবই জরুরি দরকার। যাই হোক, এগুলো বাস্তব প্রমাণ। মেন্টাল হেলথ শিশুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাবা মা যদি ঝগড়া বিবাদ করে, তাহলে ওই শিশুর পরবর্তীতে বড় হয়ে নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, সায়েন্স বলতেছে, মেডিকেল সায়েন্স তাই বলতেছে। এই ক্ষেত্রে আমাদের যত্নবান হওয়া উচিত। তাই আমাদের যে ভিতরে যে মিথ বা কুসংস্কার যেগুলো প্রচলিত আছে, এগুলো আমাদের দেখতে হবে, যে চিলড্রেন ডোন্ট এক্সপেরিয়েন্স মেন্টাল হেলথ প্রবলেম, শিশুদের আসলে এরকম হয় না, এ কথা ঠিক নয়, শিশুদের হতে পারে। People with mental health problems are violent and unpredictable. এই যে মানুষের যে মানসিক স্বাস্থ্যটা, তামান্না শাহিন ম্যাডাম আছেন? হ্যালো, তামান্না শাহিন ম্যাডাম, হ্যালো, হ্যালো, আবুল কাশেম স্যার প্লিজ, হ্যালো, আবুল কাশেম স্যার কি আছেন? আকাশের জন্য দেখা যাচ্ছে তো স্যার। না, আমি একাই আছি। যাই হোক, এটি আমাকে একটু হেল্প করেন। People with mental health problems are violent and unpredictable. অর্থাৎ কোন মানুষের যদি মানসিক অবস্থাটা খারাপ হয়, মানে মেন্টাল যদি প্রবলেম হয় মানসিক স্বাস্থ্যের, তাহলে সেই ক্ষেত্রে তারা ভায়োলেন্ট, আনপ্রেডিক্টেবল হয়, তারা খুবই রাগী হয়, মানে অন্যরকম আচরণ করতে পারে। এই যে আমাদের ভিতরে ধারণাটা মিথ আসছে, আসলে এটা ঠিক নয়। আসলে মেন্টাল হেলথ প্রবলেমের ক্ষেত্রে সে ভায়োলেন্ট নাও হতে পারে, সে একেবারে অ্যাবনর্মাল আচরণ নাও করতে পারে। আমরা সাধারণত পাগল বা ইত্যাদি এদেরকে মেন্টাল বলে থাকি, বা আসলে তা নয়। কিন্তু আমরা এখানে যারা 40 জন আছি তো বা 30 জন আছি, আমাদের মেন্টাল হেলথ অনেকেরই প্রবলেম থাকতে পারে, আমরা সেটা বুঝতে পারছি না। কিন্তু মানসিক স্বাস্থ্য মানে একটু আগে আমরা দেখে এসেছি, আপনার রিকগনিশন পাওয়ারটা কমে যাবে, আপনার টলারেন্স পাওয়ারটা কমে যাবে, আপনার অ্যাডাপ্টিবিলিটি কমে যাবে, আপনি অল্পতে রেগে যাবেন, তারপরে হচ্ছে কোনো কিছু সহ্য ক্ষমতা কমে আসবে আপনার, আপনার পরিবার পরিজন সবার সাথে মিসবিহেভ করবেন, কারণে অকারণে নিজের অজান্তেই করবেন, আপনি অফিসে থাকলে সেখানে করবেন, যদি চাষবাস মাঠে ঘাটে যাই করেন না কেন আপনার কাজের প্রতি বিতৃষ্ণা আসতে পারে, যে শুয়ে থাকার প্রবণতা থাকতে পারে, মাথা ঠিক মতো চিন্তা করতে পারবে না, যা চিন্তা করবে সে ইমপ্লিমেন্টেশন করতে পারবে না। এগুলো মেন্টাল হেলথের কিন্তু একটা বিষয়। আমরা যদি শুধু মনে করি যে মানুষ ভায়োলেন্ট হবে, বলতেছিলাম যে কিছুদিন আগে স্যার আমাদের ই করছে, জরিপ প্রকাশ করছে কোন মিডিয়া, যে আমাদের দেশে ডাক্তাররা বলছেন যে বাংলাদেশে
শতকরা 70 জনের মতো মেন্টাল সমস্যা ভুগছেন, শতকরা 70 জনের মধ্যে। এই আপনি যেটা বলতেছেন স্যার, আমার মনে হয় যে এটাই আর কি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার, অবশ্যই থ্যাংক ইউ স্যার আমাকে হেল্প করার জন্য, অ্যাড করার জন্য। এই করোনা জনিত কারণে মানুষের মেন্টাল হেলথের ব্যাপক প্রবলেম এসছে। মেন্টাল হেলথের দেখেন, আপনি ভালো করে লক্ষ্য করেন, আপনি যে চাকরি করে থাকেন বা যাই করে থাকেন, করোনা জনিত কারণে আপনার স্যালারি, পরিবেশ, পরিস্থিতি, মুভমেন্ট, ওঠা বসা, চলাফেরা, ফ্রেন্ড সার্কেল, বাচ্চা ইত্যাদি সবকিছু মিলিয়ে দেখেন আলাদা একটা প্ল্যানিং করা লাগছে আপনার, এবং সেই প্ল্যানিং এখন চলতেছেন। আপনি যেভাবে ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছিলেন, হয়তো সেই পরিকল্পনা ব্যত্যয় ঘটেছে, ছেদ ঘটেছে, কারো কারো ক্ষেত্রে পুরো পরিকল্পনাটা চেঞ্জ করা লাগছে। এইগুলো একটা মেন্টাল স্ট্রেস তৈরি করেছে এবং আপনার মেন্টাল হেলথের উপর আঘাত করেছে। সুতরাং আপনি মানসিক ভাবে, অর্থাৎ মানসিক যে স্বাস্থ্যটা আছে, এই স্বাস্থ্যটা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা অবশ্যই রিপেয়ার করা দরকার, এবং দরকার মূলত কাউন্সেলিং দরকার। People with mental health needs, even those who are managing their mental illness, cannot tolerate the stress of holding down a job. People with mental health needs, even those who are managing their mental illness, যারা মানসিক স্বাস্থ্যটা ম্যানেজ করছে, cannot tolerate the stress tolerate করে না, এবং হোল্ডিং ডাউন এ জব, এবং যে কাজ করছে সেই কাজটা সে করতে পারে না, কাজ ধরে রাখতে পারে না। একটু আগে আমরা যেটা বলছিলাম, এটার একটু ভিন্ন ভাবে মূলত, সেটা হচ্ছে যাদের মানসিক স্বাস্থ্যে অবনতি ঘটছে, তারা যদি আমরা ধরে নেই অন্যের সহ্য করতে পারছে না বা মেন্টাল স্ট্রেসটা করতে পারছে না, পুরোপুরি ভাবে সত্য নয়। তার যে কাজটা করছে এটা করতে পারছে না, এটা পুরোপুরি সত্য নয়। আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যখন কাউন্সিলিং এ যাব। কাউন্সিলিং এ গেলে বিষয়গুলো আর ক্লিয়ার হয়ে যাবে। There is no hope for people with mental health problems. যাদের মানসিক সমস্যা হয় তাদের আর কোনো আশা থাকে না, এই কথা ঠিক নয়। Once a friend or family member develops mental health problems, he or she will never recover. মানসিক সমস্যা যদি হয়, ও পাগল হয়ে গেছে, ও আর ব্যাক করবে না, খারাপ, ও আর ব্যাক করতে পারবে না, এটা ঠিক নয়। কাউন্সিলিং এর মাধ্যমে অবশ্যই, তার আমরা হোমিওপ্যাথ যারা, তারা অবশ্যই চিকিৎসার মাধ্যমে, আমরা জানি আমাদের সৌদি মৌসুমে যেমন থাকে বাবা শত শত, ধরে সবাই জানে যে পাগলা ডাক্তার অর্থাৎ এম এ সাহেব, উনি প্রায় 100 মানসিক রোগী সুস্থ করেছেন, এটা আমরা জানি। যাই হোক, তো সুতরাং মানসিক স্বাস্থ্য অবশ্যই পুনরুদ্ধার করা সম্ভব। Prevention doesn't work. It is impossible to prevent mental illness. মানসিক যে মেন্টাল হেলথ যে ক্ষতিগ্রস্ত হয়, এটা প্রিভেন্ট করা সম্ভব নয়। ইট ইজ ইম্পসিবল টু প্রিভেন্ট মেন্টাল হেলথ, মানে মেন্টাল হেলথ পুনরুদ্ধার করা যে বা প্রতিরোধ করা, এটা যে সম্ভব নয়, এটা আসলে এই কথাটা ঠিক নয়। এখানে আবার একটা কথা বলছে, যদি আমি এটা খুব একটা একমত না। মেন্টাল ইলনেস ইজ কজড বাই সুপারন্যাচারাল ফোর্সেস সাচ অ্যাজ স্পিরিট, পসেশন অর টেস্টিং বাই গড। সবই আল্লাহ তাআলার পরীক্ষা, এসব চলছে, এই জন্য তার এই অবস্থা। এই ধরনের বিষয় অনেকে বলে। এখানে যারা বলতে, তারা বলতেছে আসলে এটাও ঠিক নয়। আসলে তার মানসিক দুর্গতির কারণে, অথবা মানুষ মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তার এই অবস্থাটা বিরাজ করে সাধারণত। সুতরাং মেন্টাল হেলথ যদি আমরা করতে পারি, এটা পুনরুদ্ধার করতে পারি, কাউন্সিলিং করতে পারি, তাহলে আমাদের পক্ষে মেন্টাল হেলথটা রিপেয়ার করা সম্ভব এবং তার পুনরুদ্ধার করা সম্ভব। এতক্ষণ যতটুকু বললাম, এইভাবে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, নাকি অল্প বিস্তার বুঝতে পারছে কিনা? আমি ঠিক বোঝাতে পারছি না, হঠাৎ করে তো। জি, কেউ কিছু বললে বলতে পারে। লাইনটা আসলে বোঝা গেল না ব্যাপারটা। কোনটা স্যার?
আপনি বললেন যে এটা আল্লাহ তাআলার কোনটা? অভিশাপ বা আল্লাহ তাআলার অভিশাপ বা এমন কিছু, এই লাইনটা একটু আবার একটু রিপিট করেন স্যার। আচ্ছা 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 আচ্ছা। এখানে বলতেছেন যে মেন্টাল ইলনেস ইজ কজড বাই সুপার ন্যাচারাল ফোর্সেস। মানসিক যে স্বাস্থ্যের অবনতি হয়, এটা মূলত কজড বাই, কারণ সুপার ন্যাচারাল ফোর্সেস, অর্থাৎ সুপার ন্যাচারাল অর্থাৎ প্রকৃতিগত বা আধ্যাত্মিকগত যে চাপ, তার কারণে এরকম হতে পারে। কিরকম হতে পারে এখানে বলতে, সাচ অ্যাজ স্পিরিট পসেশন অর টেস্টিং বাই গড। ওই যে অনেকে বলছে আল্লাহ তাআলা এটা পরীক্ষা, এই জন্য ওর এই অবস্থা হয়েছে, এরকম করতেছে। এরা বলতেছেন যে আসলে এটা মানসিক স্বাস্থ্য যে অবনতি হয়, মেন্টাল হেলথ যে কুসংস্কার, আসলে আল্লাহ তাআলা থেকে পরীক্ষা, এরকম ভাবে ওইটা হয় না। মূলত তার হচ্ছে মেন্টাল ইলনেসটা, মেন্টাল হেলথ বিচ্যুতি হয়, তার কারণে এটা হয়ে থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে আগেই বলছি, আমি কিন্তু এটার সাথে একমত না। হ্যাঁ স্যার, ক্লিয়ার কিনা স্যার এখন? জি স্যার, জি স্যার। না, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। তাহলে এখানে যে বিষয়গুলো বোঝানো হলো যে আমাদের ভিতরে যে অর্থাৎ কুসংস্কার প্রচলিত আছে যে এই কাজ করলে আমাদের মানসিক অসুস্থতা, এটা মানসিক অসুস্থতা না, এটা ঠিক হয় না, এটা ঠিক করা যায় না। শিশু, একটা ছোট বাচ্চার বা শিশুর মেন্টাল ইলনেস বা মেন্টাল হেলথে প্রবলেম হতে পারে না, এরকম একটা ব্যাপার। বা মেন্টাল হেলথে যদি অবনতি হয়, তাহলে সেই ক্ষেত্রে সে ভায়োলেন্ট হয়ে যায়, আনপ্রেডিক্টেবল হয়ে যায়। এটা আসলে ঠিক না। অনেক সময় ভায়োলেন্ট হয় না, আনপ্রেডিক্টেবল না, সে কাজ করতেছে কিন্তু মানসিক ভাবে সে অসুস্থ, সে গ্রাজুয়ালি আস্তে 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 কিন্তু সে খারাপের দিকে যাবে। তখন আমরা যখন চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন হয়তো সেখান থেকে রিকভারি করা কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের যে মানসিক স্বাস্থ্যের উপরে গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা, এখন এই আসসালামু আলাইকুম। টেকিং কেয়ার অফ ওন। ওয়ালাইকুম আসসালাম। এইবার বিপদে আছে, বলেন স্যার। না বিপদে না, আপনি কি যেন ডাকছিলেন মনে হয় আমাদের নাকি? না, আপনার চমৎকার একটা স্যার ডাকছিলাম এই জন্য। জি স্যার, বলেন স্যার। আজকে চমৎকার একটা টপিক ধরছেন আসলে। এই আমাদের যারা অর্গান বিশেষজ্ঞ, তারা এটাকে ভালো করে মনে হয় আলোচনা করতে পারেন। কারণ হলো হানিম্যানের অর্গাননের প্রথম সূত্র, সেখানে লাগছে যে রিস্টোর সিক টু হেলথ। এখন হেলথ কি যদি আমরা না বুঝি, তাহলে তো, আর সিক যদি না বুঝি, তাহলে তো আমরা কি চিকিৎসা করবো? হানিম্যানের প্রথম সূত্রটাই বুঝবো না। আমার মনে হয় প্রথম সূত্রের ব্যাখ্যা আপনি করতেছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওই এন্ডটা যদি একটু বলতেন স্যার, তখন অবশ্য এখন প্রবলেম সলভ হয়ে গেছে। পিপল উইথ মেন্টাল হেলথ প্রবলেমস আর ভায়োলেন্ট অ্যান্ড আনপ্রেডিক্টেবল। যাদের মানসিক সমস্যায়, তারা সাধারণত ভায়োলেন্ট হবে, আনপ্রেডিক্টেবল হবে। এটা এটা নিয়ে বলার জন্যই বলছিলাম এটা। আচ্ছা, না আমরা তো মনে করি যে পাগল মানে মেন্টাল, আসলে তো পাগল মেন্টাল না, এটা আমাদের জানা উচিত আসলে। পাগল ছাড়াও মেন্টাল হতে পারে। না, পাগল মেন্টাল মানে এই কি বলে, পাগল মানে মেন্টাল, এই কথাটা সঠিক না। মানে সুস্থ সবল একটা মানুষ এখানে আছে, তার কোনো অসুখ নাই, কোনো সমস্যা নাই, তারপর পরীক্ষা নিরীক্ষার পরে তারপর তার মেন্টাল স্ট্রেস হতে পারে। জি স্যার, জি স্যার, এইটাই মেন কথা। আমরা এখানে আছি, ক্লাস করছি, ক্লাস সবাই জ্ঞান শেয়ার করছি, অফিসে যাচ্ছি অথবা মাঠে ঘাটে যার যে কাজ করতেছি, চেম্বার করতেছি, কিন্তু আমার ভিতরে যে মেন্টাল হেলথের অবনতি আছে, মেন্টাল হেলথ অসুস্থ হতে পারে, সিক হতে পারে, এই বিষয়টা আবিষ্কার করা মূলত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে টেকিং কেয়ার অফ ওন মেন্টাল, আমার নিজের মেন্টাল হেলথের উপর টেক কেয়ার করতে হবে। কি করতে হবে? টেক কেয়ার করতে হবে ম্যানেজিং এর স্ট্রেস। স্ট্রেস, আমার স্ট্রেস আছে, মেন্টাল স্ট্রেসটা আছে, চাপটা আছে, সেই চাপটা ম্যানেজ করা শিখতে হবে। ম্যানেজিং এর ইস্যুস। ইস্যুস মানে আপনার যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো ম্যানেজ করা শিখতে হবে। মিটিং মেন্টাল হেলথ নিডস, মানসিক স্বাস্থ্যের জন্য আমার প্রয়োজনটা কি, কি প্রয়োজন আছে, এগুলো আমার জানতে হবে। এগুলো আরেকটু আলোচনা করার অবকাশ রাখে মনে হয়।
ম্যানেজিং আর স্ট্রেস, স্ট্রেস বলতে আমরা কি বুঝি একজন একটু বলবেন স্যার? আমরা আমরা কিন্তু গল্প করছি, মহাসেন স্যার এই কথা প্রায়ই বলে, আমরা সবাই মিলে শিখছি, খুব কমন কথা। মানসিক চাপ, এর হতে স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, মানসিক চাপ বা যেকোনো যেমন সামাজিক পারিবারিক ভাবে একটা চাপে থাকে স্ট্রেস। স্যার একটা উদাহরণ দেওয়া যাবে প্লিজ? তার যেমন তার হয়তো সাংসারিক প্রতিদিন প্রয়োজন হচ্ছে 300 টাকা, কিন্তু সে ইনকাম করতেছে 200 টাকা, এক্ষেত্রে তার মেন্টাল স্ট্রেস আছে যে আমার 100 টাকা আমি কোথায় থেকে জোগাড় করবো, এটা একটা স্ট্রেস। দ্বিতীয় কথা হচ্ছে সাংসারিক ভাবে সে অশান্তিতে আছে, ওয়াইফ নিয়ে অশান্তিতে আছে বা হাজবেন্ড নিয়ে অশান্তিতে, এটা মেন্টাল একটা স্ট্রেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার। তাহলে তারপরে আসছে ম্যানেজিং এর ইস্যুস। ইস্যুস বলে আমার অন্যান্য যেসব সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো ম্যানেজ করা শিখতে হবে। ওই স্যার যেটা বলেন যে 2 থাকলে 2 এর ভিতরে কিভাবে সেটা কমপ্লিট করা যাবে, মানে এটা বলি আমরা মার্জিনটা পাওয়ার চেষ্টা করতে হবে। 100 টাকা ইনভেস্টে মার্জিনাল আউটপুটটা কিভাবে পজিশনাল আউটপুট পাওয়া যেতে পারে, অথবা এই কাজটা করে সর্বোচ্চ আউটপুটটা কি পাওয়া যেতে পারে। ইস্যু বা সমস্যাগুলো, যে সমস্যাগুলো থাকে এগুলো ম্যানেজতে হবে আমাদের ব্যক্তিগতভাবে। কারণ আমরা একজন ডক্টর কিন্তু কাউন্সিলর, একজন ডক্টর হচ্ছে কাউন্সিলর। সেই ডক্টর নিজে যদি তার স্ট্রেস ম্যানেজমেন্ট সে না পারে, সে নিজে যদি নিজের প্রবলেম সলভ করতে না পারে, তাহলে সে রোগীর প্রবলেম সলভে কতটুকু হেল্প করতে পারবে। এবার আসি মিটিং মেন্টাল হেলথ নিডস, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনটা কি, যেগুলো আমরা ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। আজকে এমনি টাচ করে যাচ্ছে। এবার আসছি হোয়াট ইজ কাউন্সেলিং। কাউন্সেলিং বিষয়টা আমরা কমনলি মোটা দাগে কি বুঝে থাকি? কাউন্সেলিং মানে কিছু বোঝানো না, আরে ভাই আপনার এই সমস্যাটা আপনি এটা করতে পারলেন না, এটা করতে হবে, এইটা বা ইত্যাদি। এটা কি কাউন্সেলিং কেনা? একটু রেসপন্স না, এরকম বললেই হয় না। জি স্যার, জি স্যার, এইটাই হচ্ছে আসল ব্যাপার। তাহলে কাউন্সেলিংটা কি? কাউন্সেলিংটা হচ্ছে একজন পেশেন্ট আসলো অথবা প্রবলেমে আছে, তাকে নিজে নিজে ওই প্রবলেমটা সলভ করার শক্তি বা ক্ষমতা অর্জন করতে পারানোই হচ্ছে কাউন্সিলিং। অর্থাৎ আপনি তার 100 টাকা লাগবে বলে 100 টাকা দিয়ে দিয়ে তার প্রবলেম সলভ করে দিলেন, দিস ইজ নট কাউন্সিলিং। তার একটা কাজ সে কমপ্লিট করতে পারছে। স্যার এখনই বলেন স্যার, বলবো প্লিজ আজকে। আচ্ছা, তাহলে শুনুন। রবিন বর্মনকে সাথে নিয়ে যাচ্ছিলাম বরিশাল, তো ওই গ্রিন লাইনে যাচ্ছিলাম, কেবিনে এক ইঞ্জিনিয়ারের সাথে পরিচয়। এই ভদ্রলোক বেড়াতে যাচ্ছেন কুয়াকাটা। তো সেই সময় পরিচয় হতে হইতে তার সন্তান অসুস্থ, তো ফোন নাম্বারটা আমার নিল। ঢাকায় এসে উনি আমাকে ফোন করলেন যে ভাই আমার বাচ্চাটাকে একটু দেখা দরকার, বর্মন তো চলে গেল, আপনি যদি একটু দেখতেন। কোথায়? ফরিদাবাদ। আমি গেলাম বাসায়। 12 বছরের বাচ্চা, মেয়েটা শুকনা, তার মন ভালো না, বিভিন্ন তার লিকোরিয়া বিভিন্ন সমস্যা দেখে তার জিজ্ঞেস করলাম তার মা কই, মায়ের সাথে একটু কথা বলবো। মায়ের সাথে কথা বলতে বলতে এখন মা হয়ে গেছে রুগী। এই রুগী হতে হতে যখন মানসিক প্রতি জিজ্ঞেস করি, তখন বলে যে আমাদের দুজনের 11 বছরে কোনো সম্পর্ক নাই, মাঝখানে মেয়ে থাকে কোলবালিশ, আমরা দুইজন দুই পাশে থাকি। আমি স্কুলে চাকরি করি, আমার স্কুলে আত্মীয় স্বজন সামাজিক সবার কাছে আমি ভালো ভালো কথা বলি, কিন্তু এই লোকটাকে দেখলেই আমার মাথায় আগুন জ্বলে যায়, আমি তার সাথে ভালো ব্যবহার করতেই পারি না। বাচ্চা এটা দেখে আপনি যখন বোঝেন, তাহলে আপনি কি নিজের ইগো দেখতেছেন না বাচ্চাটার ভালো দেখতেছেন? ক্ষতিটা বাচ্চার করলেন, তো আপনার যা হলো না, কিন্তু বাচ্চাটার তো ক্ষতি হয়ে গেল। তা বলে হ্যাঁ এটা তো ভাবি নেই। তখন যখন রাগ হয় তখন তার ওই চিন্তা থাকে না।
বললাম, আচ্ছা তাহলে আমি তো বাচ্চার ঔষধ দেবো, আপনাকে একটু ঔষধ দেবো, কিন্তু আপনার সাথে আরো একটু কথা বলতে হবে আমার। তো বলে যে বলেন, যে ঘটনাটা একটু বলেন যে কিভাবে কি হলো। বলে যে আমরা দুজনে প্রেম করে বিয়ে করেছি, কিন্তু আহ দুই গার্জিয়ানই রাজি ছিল না। পরে ওর গার্জিয়ান রাজি হয়ে যায়, নেয়। আমি আসি, আমার বাড়িতে আমি 5 বোনের ছোট, আমি সবার আদরে। তো এই ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু আমি যখন এই বাড়িতে আসলাম, এর ননদরা আমাকে তো অতটা দেখতে পারে না। আবার আমার বোনরা বলে তুই তো রাজি ছিল না, তারা বলে তুই ওরে তালাক দে, ওর সাথে থাকিস কেন, ও তোর উপযুক্ত না। তারা সবসময় এই উল্টা বুদ্ধি দিত, বোনেরা আমাকে উত্তেজিত করত। আমিও এভাবে উত্তেজিত হতে থাকতাম, প্রথম কিছুদিন ছিলাম, কিন্তু এই বাচ্চাটা হওয়ার পরেই আমার মন বিগড়ে গেল, আমি আর পারলাম না সহ্য করতে। তো কি হলো, আমি তাহলে উনি যে বেড়াইতে টেড়াইতে যায় একা একা দেখলাম, আপনি ওনার সাথে যান না? কেন, ওর সাথে আমার যাবোই না, যেতেই ইচ্ছে করে না আমার, সহ্যই করতে পারি না, যাবো কি? তাহলে আর একটা কথা বলেন তো, এই লোকটা কি সবই দোষ, কোনো গুণ নাই? বলে হ্যাঁ। আচ্ছা আপনার কি কি, ফার্স্ট হিস্ট্রিতে জানলাম ওনার একবার অপারেশন হয়েছিল, কিন্তু আপনার হাসপাতালে আপনাকে কে নিয়ে গেছিল? বলে ও নিয়ে গেছিল। তা হাসপাতালে যে খরচ বরচ হইলো, টাকা পয়সা কে দিছিল? আপনার বোনেরা কেউ দিছিল? বলছে না, ওই দিছে। তারপর কি মনে হয় লোকটা আপনার মোটেও ভালোবাসে না? আমার বাসে তো মনে হয়। আচ্ছা, তাহলে আপনি যে দেখেন আপনার বিপদের সময় কিন্তু সে আছে, আর যারা আপনাকে বুদ্ধি পরামর্শ দেয় তারা কিন্তু আপনার সুসময়ে আছে। আপনি যেদিনকে রাত্রে অসুস্থ হয়েছিলেন সেদিনকে আপনার পাশে কে ছিল? আপনার বোনরা ছিল কেউ? বলে যে না। কিন্তু তাহলে ওই লোকটাই তো ছিল। যাক, একদিনে তো হবে না, আপনি একটা কাজ করেন, আগামী 7 দিন শুধু হিসাব করেন, এই লোকটার ভালো কি কি গুণ আছে এইটা একটু লিস্ট করে আমাকে জানাবেন। আর এই 7 দিন শুধু এইটুকু ভাববেন যে ওনার কি কি ভালো গুণ আছে। আর একটা কাজ করবেন, এই 7 দিন ওর সাথে আর খারাপ ব্যবহার করবেন না। 7 দিন পর আমি আবার আসবো। এরপরে ভদ্রলোকের সাথে নিয়ে বাইরে এলাম। ভদ্রলোকে বের হয়ে ঠিক একই ভাবে ওনার সাথে কথা বললাম। উনি বললেন ঠিক এইটাই, যে আমার ছোট ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, এরা সবসময় ওর বিরুদ্ধে আমার লাগাইতো, আমিও লাগতাম। কিন্তু একটা সময় এসে দাঁড়ালো যে আমারও জানি কেমন, আমার বিতৃষ্ণা এসে গেল। এই যে দেখেন এখন একা একা বেড়াইতে যাই, কুয়াকাটা যাই, বিদেশে যাই, আমার ভালো লাগে না। ভদ্রলোক ফ্লোরাতে চাকরি করেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এর ওনার অনেক কথা শুনে টুনে শেষ পর্যন্ত ওনাকেও আস্তে আস্তে বুঝালাম যে এই মহিলা আপনি ভালোবেসে বিয়ে করলেন, এর সবই দোষ, এই মহিলার কোনো গুণ নাই। বলে না, আছে। তাহলে সেই গুণগুলো আপনি 7 দিন একটু রিয়েলাইজ করবেন যে কি কি গুণ তার আছে, এবং আপনি আমাকে জানাবেন যে এই এই এতটা গুণ পেয়েছি, বাকি সব দোষ। এবং আপনি নেক্সট যখন কোথাও বেড়াতে যাবেন তার আগে কোনো প্রস্তাব দেবেন যে চলো আমরা সবাই একসাথে যাই। এই বলে আমি আসলাম। 7 দিন পরে আবার গেলাম। যাওয়ার পরে ভদ্রমহিলাকে বললাম, বলছে ভাই আমার তো একটু ভালো লাগতেছে। কিরকম? বলছে আমি যে ভালো গুণগুলা খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে দেখলাম আসলে তোর গুণ কম না, এবং আমার তো সে উপকারী, আসলে আমাকে ভালোবাসে। আমি বুঝতে পারি না, আমার আত্মীয় স্বজন যারা আমাকে এতদিন বলছে, আসলে তো তারা প্রকৃত আমার কেউ না। আমার এই বিপদের সময় তো তারা কেউ আসে না, আমার এই যে সন্তানটা অসুস্থ কেউ তো আসে না। তো তাইলে এক কাজ করেন, উনি যদি কোথাও আপনাকে বেড়াতে নিয়ে যেতে চায় তাইলে এবার একসাথে ঘুরতে যাই, বাচ্চাকে নিয়ে যেয়ে। ঠিকই এরপরে বাচ্চাকে নিয়ে এরা 3 জন কক্সবাজার গেলেন। কক্সবাজার গিয়ে বেড়াইতে আসলেন। আইসা ভদ্র মহিলা ফোন করলো যে ভাই আমার সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার মতো ওনার সাথে গেলাম, আমি খারাপ ব্যবহার করি নাই, দেখি যে ও আমার সাথে আর খারাপ ব্যবহার করে না। আরে দুজনেই তো মিলে গেলাম, আমরা বাচ্চা নিয়ে খুব উপভোগ করলাম। কিছুদিন পরে এরা বাচ্চা নিয়ে চায়না গেল।
ঘুরে এসে এখন বেশ ভালো আছে। এই হলো আমার কাউন্সিলিং এর গল্প। থ্যাংক ইউ স্যার। আমি দেখতে পাচ্ছি না অবশ্য কি কি বলতেছে, আমার মানে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রাব্বানি স্যার বলছিলেন নাকি স্যার? জি স্যার। জি স্যার, জি, চমৎকার উপস্থাপনা, চমৎকার উপস্থাপনা। জোয়ার ভাই আপনি বুঝলেন কেমনে আমি যে তাহলে ধরবো? জোয়ার ভাই আপনি কেমনে বুঝলেন যে আমি হেতিরে ধরবো? এই ইন্ডিয়া ইন্ডিয়া যায় যায় তার ভাষায় অবস্থা হয়ে গেছে, হেতি কি খেয়াল করে না বাঙালি? আমি তো বুঝতে না, আমি তো বুঝতেছি না যে লোকটা কে। মাঝে মাঝে রব্বানি ভাই মনে হয় মাঝে মাঝে খেয়াল করে The most important thing, only one, that is গলার স্বর। This is রাব্বানি ভাইয়ের গলার স্বর, মনে রাখবে দুনিয়ার হুমিয়ার বন্ধুরা। জি স্যার। খেয়াল করে যায় যে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। না খালি নষ্টই হয় নাই, তাকে অসংখ্য ধন্যবাদ। পারছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে স্যার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন, খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপিরিয়েন্স, খুবই ইম্পর্টেন্ট। এই যে কাউন্সিলিং, এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আসবো ইনশাল্লাহ। আজকে তো সাডেন একটা করতেছি, তাহলে কাউন্সিলিংটা এক নজরে স্যার মনে হয় গল্পের মাধ্যমে সুন্দর বুঝিয়ে দিয়েছে। আসলে কাউন্সিলিংটা কিন্তু ওই ব্যক্তির সমস্যার সমাধান করে দেওয়া নয়। আমি আবার বলতেছি, কাউন্সিলিং হচ্ছে ওই রোগীর বা ওই ব্যক্তির বা ক্লায়েন্টের বা ওই পেশেন্টের সমস্যার সমাধান করে দেওয়া নয়। তাহলে কাউন্সিলিং হচ্ছে ওই সমস্যাটা উনি নিজে যেন সমাধান করতে পারেন এই যোগ্যতা তার অর্জন করিয়ে দেওয়া, নিজে নিজের সমস্যার সমাধান করতে পারবেন এই যোগ্যতা তার অর্জন করিয়ে দেওয়া। তাহলে আমাদের ভিতরে যে কিছু প্রচলিত মিথ আছে যেগুলো কাউন্সিলিং, এগুলো আমি একটু বলি এক নজরে, বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। কাউন্সিলিং ইজ নট, কোনগুলো কাউন্সিলিং নয়, সেটা হচ্ছে গিভিং অ্যাডভাইস, কাউকে উপদেশ দিয়ে থাকি, এটা কাউন্সিলিং নয়। কাউন্সিলিং নয়। তাহলে উপদেশ দিলে কি হবে? আপনি তাকে উপদেশ দেওয়ার চিন্তা বা চেষ্টা ওইভাবে করবেন না। ভাই আপনি এটা করেন তাহলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর যেমন বললেন, আপনি 7টা দিন তার ভালো গুলো আপনি অবজার্ভ করার চেষ্টা করেন, অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ সে নিজে কিন্তু 7টা দিন তার ব্রেন স্টোর হয়েছে। এটাই হচ্ছে কাউন্সিলিং এর প্রসেস। স্যার রাব্বানি স্যারকে আসলেই ধন্যবাদ। এবার আসে বিং জাজমেন্ট। আপনি যখন ক্লায়েন্ট সামনে থাকবে, পেশেন্ট সামনে থাকবে, ক্লায়েন্টকে জাজমেন্ট দিয়ে দেবেন না, এটা ভালো এটা খারাপ আপনি এটা কখনো বলে দেবেন না, এটা কাউন্সিলিং নয়। তারপরে attempting to sort out the problems of the client, আপনি ক্লায়েন্টের যে প্রবলেম আছে আপনি সেগুলো 1 2 3 4 সর্ট আউট করবেন, ফার্স্ট প্রবলেম সেকেন্ড, এইভাবে আপনি করার চেষ্টা করবেন না, ঠিক আছে? তারপরে হচ্ছে expecting or encouraging a client to behave as the counselor would behave if confronted with a similar problem in their own life. আচ্ছা যাই হোক, আপনি যে ক্লায়েন্ট বা পেশেন্ট থাকবে সামনে বলবেন না কখনো আসলে আপনার যে ঘটনা আমার জীবনে একই রকম ঘটনা ঘটছিল এবং আমি এই কাজগুলো করছিলাম। বুঝতে হবে আপনার প্রবলেম আপনার মেন্টাল হেলথ আর তার প্রবলেম তার মেন্টাল হেলথ এক নয়। উনি আপনি যেভাবে রিকভারি করতে পারছেন অবশ্যই উনি সেভাবে রিকভারি করতে পারবেন না, কারণ হোমিওপ্যাথির দৃষ্টিতে চিন্তা করি দুইজনের ক্যারেক্টার দুই ধরনের। আপনি সিপিআর পেশেন্ট হলো, উনি কিন্তু সিপিআর পেশেন্ট নন, উনি কিন্তু ক্যালকিলাকার পেশেন্ট হতে পারেন, লাইকোপোডিয়ামের পেশেন্ট হতে পারে। সুতরাং আপনি যেভাবে প্রবলেমটা সলভ করেছেন উনি সেভাবে প্রবলেম সলভ করতে পারবেন না। এই জন্য ওনার প্রবলেমকে নিজের প্রবলেম ওনার প্রবলেম মনে করা যাবে না, এটা কাউন্সিলিং নয়। আবার কি গেটিং ইমোশনালি ইনভলভ উইথ দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলতেছে আর আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, তাহলে আপনি তাকে কাউন্সিল করতে পারবেন না। ওকে, তার প্রতি আপনার সিম্প্যাথি থাকবে না, এমপ্যাথি থাকবে, এগুলো পরে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, এটা তার সাথে একাকার হয়ে যাওয়া যাবে না। মনে করতে হবে আপনি একজন কাউন্সিলর আর যে কাউন্সিলিং করা হচ্ছে তাকে কাউন্সিলি অর্থাৎ ক্লায়েন্ট। স্যার মিউট করে দেন কাইন্ডলি প্লিজ স্যার। এরপরে লুকিং এট এ ক্লায়েন্টস প্রবলেম ফ্রম ইওর ওন পার্সপেক্টিভ বেসড অন ইওর ওন ভ্যালু সিস্টেম, এই যে একটা যেটা বললাম
তার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা নিজের প্রবলেম মনে করতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি যে পার্সপেক্টে ভাববেন, যেভাবে প্রবলেমটা করতে পেরেছেন, তিনি যে সেভাবে করতে পারবেন এটা কখনোই ভাববেন না। এজন্য তার টোটাল বিষয়টা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী ওই ব্যক্তিকে ব্যক্তিক সমস্যা সলভ করার জন্য তাকে বলতে হবে এবং তাকে সেভাবে প্রস্তুত করতে হবে। এই যে উপরের পয়েন্টগুলো থেকে 3টা পয়েন্টে আমরা আসতে পারি। কাউন্সিলর কি করবে? এ পারসন হু ইজ প্রফেশনালি ক্যাপাবল টু এক্সটেন্ড হেল্প, যে প্রফেশনালি একজনকে হেল্প করার ক্ষমতা বা যোগ্যতা রাখে। আর কাউন্সিলিং, যে গ্রহণ করে কাউন্সিলিং তার দেওয়া হচ্ছে, অর্থাৎ রুগী, পেশেন্ট, দা পারসন হু সিক্স হেল্প, যে সাহায্য চাইতে আসছে আপনার কাছে। তারপরে তার কাউন্সিলিং এনভায়রনমেন্ট, যে পরিবেশটা, এ প্লেস টু ফ্যাসিলিটেট কাউন্সিলিং, অবশ্যই কাউন্সিলিং এর জন্য, অর্থাৎ আমরা অবশ্যই সেটা পেয়েই থাকি, কারণ ক্লায়েন্ট আমাদের সামনেই বসে থাকে, অর্থাৎ পেশেন্ট সামনে বসে থাকে। পেশেন্টকে অবশ্যই আপনার যে চেম্বারের যে পরিবেশ, সেই পরিবেশের মধ্য দিয়েই তাকে কাউন্সিলিং করানোর চেষ্টা করতে হবে। একটা ভালো নিরিবিলি সুন্দর পরিবেশ ছাড়া কাউন্সিলিং করা সম্ভব নয়। আজকে যাক, অল্প সময়ের জন্য সাডেন এসছি, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আপনারা ক্ষমা করবেন। এ পর্যন্ত যা আলোচনা করছি, কারো কোনো কোশ্চেন থাকলে আলোচনা করতে পারি, প্লিজ। এ বিষয় না অন্য বিষয়টা করছেন না স্যার, বলবো? বলেন স্যার। খুলনাতে আপনারা অনুষ্ঠান করলেন স্যার, ওই সময়তে আমাদের তো কিছু স্যার দিলেন না, নয় কোনো কিছু জানাইলেন না যে কিরকম কি হইলো স্যার, এই সময় একটু idea দেন। অনুষ্ঠান করিনি তো স্যার, অনুষ্ঠান তো 14 তারিখে, চলে আসেন, কোনো অসুবিধা নেই। 14 তারিখ, 14 তারিখ শুক্রবার। জি, কিছু বললে। আর আরেকটা ব্যাপার জানা স্যার, আমি ব্যাপার হলো এই যে আমরা যে করি, ওই যে শীতকাল ধরো গরম কত স্যার, আমরা তো জেনারেল কোল্ড অ্যাগ্রামেশন আর ওয়ার্ম অ্যাগ্রামেশন এটা নেই, কিন্তু আমরা উভয় কথা স্যার কি নিতে পারি স্যার, আমরা এটা জিজ্ঞেস করছি, এর কোনো সঠিক উত্তর পাই নাই স্যার, আপনার কাছে কাইন্ডলি আমি কথাটা বুঝতে পারছি স্যার। আমরা একটু দেখাই দিই, তাহলে ভালো হয় না? জি স্যার, জি। এখানে কি বলতে পারেন আসলে কি হবে এটা? স্যার জেনারেটরে গিয়ে কোল্ড নিতে হবে, তারপর হিট এন্ড কোল্ড। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি। কাজ করছে না, হ্যাং হয়ে গেল। শুনছেন, জেনারেলিটিতে গেলে কোল্ড, হিট এন্ড কোল্ড। স্যার ওই যে ক্লোজ বার ইয়াতে চাপ দিলে ক্লিয়ার হবে স্যার। ক্লোজে দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে। আর কত চাপ নেবে, প্রতিদিন 3-4 ঘন্টা মিটিং এ থাকে, মোবাইল কাজ করছে না, পুরো হ্যাং হয়ে গেছে। কোল্ডের মধ্যে হিট অ্যান্ড কোল্ড আছে না স্যার? জি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি আবার যাওয়া যায় না, আমার ফাংশন কাজ করতেছে না। কোন ফাংশনে কাজ করতেছে না, তাহলে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রাব্বানি স্যার, আপনার একটা মেসেজ দিছিলাম স্যার। জি স্যার, আপনাকে একটা মেসেজ দিছিলাম ইমোতে স্যার, আপনি রেসপন্স করছিলেন কিন্তু। ইমোতে না? জি জি স্যার। কি মাদারীপুর থেকে? না না, আমি পটুয়াখালী স্যার। ও আমি পটুয়াখালী। এমডি মাহফুজুর রহমান, এমডি মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান ইমোতে দিছেন তাই তো? ইমোতে জি স্যার, জি জি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা ওকে। মানে আগে দিছিলাম, আপনি বলছিলেন দিব আর কি, আমি ওই লিস্টটা চাচ্ছিলাম স্যার, এটা আপনি বলছেন জি দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা রেবেকা আপু আসে নাই? আসসালামু আলাইকুম ইসলাম কেমন আছেন? আর পরামর্শ দরকার স্যার। পরামর্শ পরে, আমি একটু বাইরে। আচ্ছা, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাই কি কেউ শুনতে পাচ্ছেন? ক্লাস শেষ। হ্যালো, জাকির স্যার। পছন্দ হয় নাই, খাবে না। পরে এত চাকা চাকা মাছ কই হবো।